নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। দুই প্রতারক সৌমেন ভট্টাচার্য এবং উমা দেকে বুধবার পশ্চিম জেলার জেলা এবং দায়রা আদালতে সুপারিশ করে পুলিশ। চাকরি দেবার নাম করে বেকার যুবক যুবতীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বেকার যুবক যুবতীদের সাথে প্রতারণার দায়ী ধৃত সৌমেন ভট্টাচার্য ও তার সহযোগী উমা দেকে আদালতে সোপর্দ করল পুলিশ। মঙ্গলবার রাজধানীর মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন একটি জেরক্স দোকানে এক মহিলার সাথে প্রতারণা করার সময় নিউজ এবং পশ্চিম আগরতলার থানার পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় তাদের। বুধবার তাদেরকে পশ্চিম জেলার জেলা এবং দায়রা আদালতে সোপর্দ করা হয় পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে। উল্লেখ্য, ধৃত সৌমেন ভট্টাচার্য মহাকরণে কর্মরত। এই সৌমেন ভট্টাচার্য ও উমা দে আরো বহু বেকার যুবক যুবতীদের সাথে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করেছে। এই অভিযোগ প্রকাশ্যে এসেছে এদিন সৌমেন ভট্টাচার্যকে আদালতে নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে দাঁড়িয়ে এক যুবক অভিযোগ করে 3 বছর পূর্বে তার কাছ থেকেও চাকরি পাইয়ে দেওয়ার নাম করে নগদ 1 লক্ষ টাকা নিয়েছে পুলিশের হাতে ধৃত সৌমেন ভট্টাচার্য। আমি আসলাম আজকে সৌমেন ভট্টাচার্য নামে একজন প্রতারক আজকে এখানে পুলিশ ধরেছে। ওনাকে দেখতে এসেছি, ওনার সাথে যদি পারি একটু কথা বলবো। আমার থেকে গত 3 বছর আগে 1 লাখ টাকা নিয়েছে। যার মাধ্যমে টাকা নিয়েছে ও হচ্ছে রাহুল দে। রাহুলের মাধ্যমে আমার টাকাটা ও নিয়েছে। রাহুল কি করে? রাহুল একজন কম্পিউটার মেকানিক, ওর সাথে পরিচয় আছে। উনিও ছিল রাহুলের সঙ্গে? উনি ছিল না, উনি মিডল ম্যান ছিল। রাহুলের বাড়ি কোন জায়গায়? রাহুল বাড়ি প্রতাপগড়। আপনার বাড়ি? আমার বাড়ি প্রতাপগড়। রাহুলের টাইটেলটা কি? রাহুল দে বলে, রাহুল দে। আপনার নাম? অমিত সূত্রধর। আপনার কাছ থেকে নিয়েছে টাকাটা? আমি রাহুলকে দিয়েছি, রাহুল ওকে দিয়েছি। কত টাকা? 1 লাখ টাকা। কিসের জন্য দিয়েছে? চাকরি দেবে বলে। কোন ডিপার্টমেন্টে? এই সেক্রেটারিতে। কতদিন হয়েছে আপনার? আমার 3 বছর আগে। ওদের বিরুদ্ধে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে 2 জনকে পুলিশ অ্যারেস্ট করছে। তারা চাকরির প্রতিশ্রুতি দিয়া একজনের ইনিশিয়ালি 50,000 টাকা একটা এগ্রিমেন্ট করছিল, মোট এগ্রিমেন্ট করছিল 3.5 লক্ষ টাকা। তো 50,000 টাকা ইনিশিয়ালি দেওয়ার কথা বলছিল। এই মুহূর্তে গতকালকে তারা 10,000 টাকা দিছে। হ্যাঁ, এই সময় তাদেরকে ধরা হয়েছে সৌমেন ভট্টাচার্য এবং উমা দে 2 জন। উমা দেই মুটমাট এই সমস্ত ক্রাইম করে। সৌমেনবাবু সেক্রেটারিয়েটে ভালো পোস্টে চাকরি করেন। পুলিশ 3 দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ারও ছিল। তো পুলিশ মহিলা দিককে উমাদের কনসিডারেশন, ফিমেল কনসিডারেশনে একটা বেল দিচ্ছেন শর্ত সাপেক্ষে। আর সৌমেনবাবু পিটিশন রিজেক্ট হয়েছে, কাস্টডিতে পাঠানো হয়েছে। কদিনের জন্য? 14 দিন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আগামী 29 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত আগরতলার 4টি জায়গায় শুরু হচ্ছে সদর ভোট কর্মীদের দ্বিতীয় পর্যায়ের ট্রেনিং কর্মসূচি। প্রায় 2,500 ভোট কর্মীকে প্রদান করা হয়েছে ভোটের নিয়োগপত্র। আগামী 29 মার্চ থেকে আগরতলার 4টি জায়গায় শুরু হয়েছে সদর ভোট কর্মীদের দ্বিতীয় পর্যায়ের ট্রেনিং কর্মসূচি। চলবে আগামী 31 মার্চ পর্যন্ত। বুধবার আগরতলার উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে সদরের প্রায় 2,500 ভোট কর্মীকে ভোটের নিয়োগপত্র প্রদান করা হয়েছে। গ্রুপ হিসেবেও নিয়োগপত্র প্রদান করা হয়। একটি গ্রুপে প্রিসাইডিং অফিসার সহ রয়েছেন 5 জন। নির্বাচনের নিয়োগ শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কৌশিক চক্রবর্তী এই খবর জানান। তিনি জানান, ভোট কর্মীদের কোন বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে তা জানিয়ে দেওয়া হয়। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 1,679টি। অন্যদিকে পূর্ব ত্রিপুরা আসনে মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 1,645টি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
চেক জালিয়াতির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। ধৃত যুবকের নাম পার্থ চৌধুরী। খোশবাগান এসবিআই শাখার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। চেক জালিয়াতির দায়ে এক যুবককে গ্রেপ্তার করলো পশ্চিম আগরতলার থানার পুলিশ। ধৃত যুবকের নাম পার্থ চৌধুরী। বুধবার পশ্চিম আগরতলার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে খোশবাগান এসবিআই শাখার পক্ষ থেকে পশ্চিম আগরতলা থানায় চেক জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় মামলা দায়ের হওয়ার পরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নাতির হাতে দাদু খুন। ঘটনা বিশালগড় মহকুমার অন্তর্গত ভাটিবাড়ি পঞ্চায়েতের রামা চৌধুরী পাড়ায়। মৃত ব্যক্তির নাম রানা কুমার দেববর্মা, বয়স 90 বছর। পুলিশ অভিযুক্ত মুকুন্দ দেববর্মাকে গ্রেপ্তার করেছে। ময়নাতদন্তে বেরিয়ে আসবে মৃত্যুর আসল রহস্য, অভিমত এলাকাবাসী সহ পুলিশের। নাতির হাতে দাদুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য বিশালগড় মহকুমাধীন ভাটিবাড়ি পঞ্চায়েতের অন্তর্গত রামা চৌধুরী পাড়ায়। ঘটনার সূত্রে জানা যায়, রানা কুমার দেববর্মা নামে 90 বছরের এক বৃদ্ধ রামা চৌধুরী পাড়ায় বসবাস করতেন। বার্ধক্যের নিঃসঙ্গতাকে একটু হালকা করার জন্য উনি বাড়ির পাশে একটি দোকানে আসার পথে ওনার নাতি মুকুন্দ দেববর্মার সাথে দেখা হয়। মদমত্ত মুকুন্দ দেববর্মা দাদু রানা কুমার দেববর্মাকে কোলে তুলে নিতে গেলে খুব চিৎকার দেন রানা কুমার বাবু। বিকট চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দেখে নাতি মুকুন্দ দেববর্মার কোলে মৃত্যু হয় রানা দেববর্মার। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মধুপুর থানার পুলিশকে। ছুটে আসেন এসডিপিও আর ডার্লং এবং গ্রেপ্তার করা হয় ঘাতক মুকুন্দ দেববর্মাকে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মধুপুর হাসপাতালে পাঠানো হয়। আমি রেশন গেছিলাম, রেশনটা ওই বইনের গেরে দুখছে, দুধে হ্যাঁ গদুর খাইছে মা খাইয়া মা সাইকলা খাইয়া সারা বাবা দোকান আইছে, দোকান আইয়া সারা আমি ঘুমাইছে গদুর হ্যাঁ নাতিন গিয়া কইছে কিতা আরে নানি তোর যেদারে মাইরা লাইছে আজাম, ওই আজাম কথা কইছে। আচ্ছা, আপনার বাবার নাম কি? রনক কুমার। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কর্পোরেট সংস্থা সুইগির রাজ্যস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে কাজ ছাড়ল 70 থেকে 80 জন যুবক। লোভনীয় প্রতিশ্রুতির খেলাপ করেছে কোম্পানির কর্তৃপক্ষরা, এমনটাই অভিযোগ কর্মচ্যুত যুবকদের। এই বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে তারা। কর্পোরেট সংস্থা সুইগির রাজ্যস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রীর কাছে নালিশ জানালো 70 থেকে 80 জন যুবক। চাকরি ছেড়ে দেওয়ার পর তাদেরকে ক্রমাগত হুমকি দিয়ে চলছে কোম্পানির ম্যানেজার। স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি দেখবেন বলে তাদের আশ্বস্ত করেন। সোমবারই একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে চাকুরি ছাড়লেন প্রায় 4 শতাধিক যুবক। লোভনীয় পারিশ্রমিক আর অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়ে রাজ্য বেকার যুবকদের আকৃষ্ট করে এই সংস্থা। কয়েকদিনেই মোহভঙ্গ হয়েছে বেকারদের। গত 20 মার্চ থেকে কাজ শুরু করে বঞ্চনা ছাড়া কিছুই জোটেনি তাদের কপালে। বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার একটি কর্পোরেট সংস্থা সুইগি। মোবাইলে যোগাযোগ করার সাথে সাথেই বাড়িতে পৌঁছে যাবে পছন্দের খাবার। খবরের কাগজে বিজ্ঞাপন দেখে অনেক বেকার যুবক ছুটে গিয়েছিলেন চাকুরি জোটাতে। বাইকের জ্বালানির খরচই মিলছে না তাদের। অবশেষে চাকুরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন এইসব বেকাররা। এভাবে যাতে আর কেউ প্রতারিত না হয় তার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতে তারা অনুরোধ করেন। অ্যাকচুয়ালি ত্রিপুরাতে গত 16 তারিখ সুইগি এসছে। ওরা আসার পর ওরা দেখবেন আগরতলা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেওয়ালের মধ্যে পোস্টার লাগিয়েছে, প্রত্যেকে অ্যাড দিয়েছে যে 15,000 12 থেকে 20,000 টাকা স্যালারি, 15,000 টাকা স্যালারি, মানে আপনারা আর্নিং করতে পারবেন বলে তারা অ্যাড দিয়েছে। আজ অবধি মনে হয় প্রায় 400-র উপরে ছেলে জয়েন করেছে সুইগিতে জয়েন করার পর প্রতিনিয়ত জয়েন করছে, 2-3 দিন কাজ করছে, সবাই ছেড়ে দিচ্ছে। আমরা এখানে যত প্রায় 70-80 জন আছি, এর মধ্যে 10-15 জন আছি যখন প্রথম থেকে যারা জয়েন করেছে, আর যারা বাকিরা সব ছেড়ে চলে গেছে, আর বাকিরা সব নতুন আছে। আমরা চেষ্টা করছি কোনোভাবে যে তারা আমাদের ডিমান্ড শুনে কিনা।
তারা কোনোভাবেই এটা আমাদের ডিমান্ড শুনছে না। সারা অল ইন্ডিয়াতে তাদের যে রেট আছে সেই রেট দিচ্ছে না, প্রতিনিয়ত আমাদের এমনভাবে তারা মানে শোষণ করে যাচ্ছে। কত করে রেটটা পান? তারা পার কিলোমিটার শুধু 4 টাকা দিচ্ছে। বাইরে কত? বাইরে আছে প্রতি ডেলিভারি 0 to 3 কিলোমিটার 35 টাকা, 3 কিলোমিটারের পরে যখন যাবেন আপনি প্রতি কিলোমিটার 6 টাকা, আরও বেশিও আছে। কিন্তু আমাদের এখানে শুধু 4 টাকা পার কিলোমিটার দিচ্ছে। বাইকের মেনটেন্যান্স দেওয়ার পর দেখা যাচ্ছে আমাদের 100 টাকা হাজিরা থাকছে না, তাও আবার সকাল 10টা থেকে আমরা সন্ধ্যা 7টা 8টা অবধি কাজ করে। এটা তো শোষণ হচ্ছে না? পাশাপাশি কাস্টমার চুজ করা বিভিন্ন রেস্টুরেন্টের খাবার দেখাচ্ছে মানে যাবে না এখানে দূরে। হ্যাঁ, এগুলি তো থাকছে, কারণ তারা সার্ভিস দিতে পারছে না। কারণ কেন, প্রতিনিয়ত ছেলেরা যেই তারা মানে লোভটা দেখাচ্ছে, প্রলোভনটা দেখাচ্ছে যে আজকে এই এত টাকা আর্নিং করতে পারবে, তারা এসে দেখে সেটা আর্নিং করতে পারছে না, সেই জন্য ছেড়ে চলে যাচ্ছে। আমরা তাদেরকে বললাম আমরা কাল কাজ করব না, আমরা এই পয়সায় কাজ করতে পারবো না, আমরা করবো না। তখন তারা আমাদের ধমকি পর্যন্ত দিয়েছে, ডিজিপি দিয়ে অ্যারেস্ট করাবে। ঠিক আছে, তারপর বললো তোমরা সাবির আলী, উনি ম্যানেজার এখানকার, উনি ম্যানেজার, কি পোস্ট আছে জানি না। এখন ঘটনা হচ্ছে তারপর অফিসে ডাকিয়েছে, অফিসে ডাকানোর পরে উনি বলছেন যে আপনাদের আমরা এর বেশি দিতে পারবো না, এই করবো সেই করবো। তা আমরা বললাম যে আপনারা যদি এইভাবে আপনাদের ইয়ে করেন আমরা কাজ করতে পারবো না বলে আমরা চলে এসেছি। আমরা বলছি আমরা রিজাইন করে দেবো, নাহলে আমাদের সব পয়সা টয়সা মিটিয়ে দিন। বলে 45 দিনের মধ্যে পাবেন। তা আমরা আজকে স্যারের কাছে এসেছিলাম, আমাদের হেলথ মিনিস্টারের কাছে, যে স্যার আমরা কাজ করেছি এইভাবে বলছে। তারা বলছিল প্রতি ডেলিভারি, যখন আমাদের ট্রেনিং করায় তখন বলছিল প্রতি ডেলিভারি মিনিমাম 30 টাকা, ম্যাক্সিমাম 120 টাকা পাবেন। কিন্তু দেখা যায়, আপনি আমার কাছে রেকর্ড আছে, অন রেকর্ড আপনাকে আমি দেখাচ্ছি। দেখুন, ডেলিভারি 6 টাকা, 0 ডেলিভারি, একটা ডেলিভারি করে যে কোনো পয়সা দেয়নি আমাদের স্টাফ। শেরোয়ালি 3 টাকা, 5 টাকা, এইভাবে যদি আর্নিং হয়, একটা মানুষ কত টাকা আর্নিং করবে সারাদিনে? এরকম আর্নিং দিচ্ছে তারা। ওনার সাথে কথা বলে এবার স্যারের কাছে আমরা বলেছি, স্যার এইভাবে দিচ্ছে, আমরা যখন কাজ করবো না আমাদের পয়সাটা ওরা মিটিয়ে দিই। করে বলছে 45 দিস। কেন, আমরা যে এই যে কাজ করলাম, আমরা গত সপ্তাহ কাজ করছি, এখন তো কাজ খুঁজতে আমাদের 1 সপ্তাহ লাগবে। এই সপ্তাহটা আমরা চলবে কী করে? আমাদের পয়সাটা তো ওরা দেবে। ওরা বলছে 45 দিন মধ্যে দেবে। তারপর এখন ফোন করে বলছে তুমি লগ ইন করো নি? বলে না, আমি কাজ করবো না। দেখুন, আমাকে জ্বালাতন করবেন না, মাথা টাথা গরম করবেন না। আমার বলছে আমাদের যদি মাথা গরম হয়, তুই যেখানে আছিস সেখান থেকে তুলে নিয়ে চলে আসবো। এই ধরনের ধমকি দেওয়া হচ্ছে ফোনে। উনি মানে রাধা ইন্টারন্যাশনাল হোটেলের মধ্যে তার যে অফিস, এই অফিসের যে কোনো একজন মানে ম্যানেজার হোক বা স্টাফ হোক, এভাবে ধমকি দিচ্ছে। এই ধমকির রেকর্ডিংও আছে আমাদের কাছে। মিনিস্টার স্যার কি বলেছে? মিনিস্টার স্যার বলছে আমি ব্যাপারটা দেখছি, ওদেরকে নাম্বার দিতে বলছে। নাম্বার আমরা দিয়ে এসেছি সবাই, আমরা বিষয়টা তাদেরকে ডাকাবে, দেখবে, দরকার হলে আমাদেরকেও ডাকাবে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। ফিরে এলাম বিরতির পর। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার তেলিয়ামুড়া টাউন হলে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী পাপিয়া দত্ত, বিধায়িকা কল্যাণী রায় সহ অন্যান্য নেতৃত্বরা। আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্য থেকে রেকর্ড সংখ্যক ভোটের মার্জিনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান রেখে
তেলিয়ামুড়া টাউন হলে মহিলা মোর্চার এক সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার। কানায় কানায় পূর্ণ টাউন হলে মহিলা মোর্চার এই ব্যাপক সমাগমে উৎফুল্লিত সকলেই। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভাপতি পাপিয়া দত্ত, বিধায়িকা কল্যাণী রায়, বিজেপি খোয়াই জেলা সভাপতি পিনাকি দাস চৌধুরী, জেলা এবং মণ্ডল মহিলা মোর্চার সভাপতি যথাক্রমে অপর্ণা সিংহ রায় ও যমুনা দাস রায় সহ অন্যান্য নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে মোর্চার রাজ্য সভাপতি পাপিয়া দত্ত বলেন যে বিশাল মার্জিনে রাজ্য থেকে 2টি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করে মোদিজিকে উপহার দেওয়াই একমাত্র লক্ষ্য। তিনি কেন্দ্রের 5 বছরের নানা প্রকল্পগুলি এবং রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। বক্তব্য রাখেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। পশ্চিম আসনের প্রার্থী বেশি ভোট পাবে না পূর্ব আসনের প্রার্থী বেশি ভোট পাবে? কারণ ত্রিপুরা রাজ্যের মানুষের অভিজ্ঞতা রয়েছে বিগত 25 বছরে অত্যাচারী বামফ্রন্ট, অত্যাচারী কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্যের মা বোনদের উপর কি ধরনের অত্যাচার করেছে, এই রাজ্যের মানুষকে কিভাবে শোষণ করেছে, কিভাবে বঞ্চিত করেছে, সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ সাক্ষী হয়ে গেছে। রাজ্যের মানুষ আর সেই অভিশপ্ত দিনগুলিকে মনে করতে চায় না। 2018 নির্বাচনে তারা তাদের মতদান দিয়ে ত্রিপুরা রাজ্যের সরকার পরিবর্তন করে সেই বার্তা ত্রিপুরা রাজ্যে দিয়েছে যে তারা অত্যাচারী কমিউনিস্ট সরকারকে ত্রিপুরার বুকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে মাঠে নামলেন প্রদেশ বিজেপি সহ সভাপতি আশিস কুমার সাহা। রাজধানীর টাউন বর্দোয়ালি মণ্ডলের 16 নং বুথ এলাকায় চষে বেড়ালেন বিধায়ক সহ কর্মীরা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে বুধবার বাড়ি বাড়ি প্রচারে ঝড় তুললেন প্রদেশ বিজেপির সহ সভাপতি তথা বিধায়ক আশিস কুমার সাহা। টাউন বর্দোয়ালি মণ্ডলের 16 নং বুথ এলাকায় এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে বিধায়ক আশিস কুমার সাহা কথা বলেন সাধারণ মানুষের সাথে, মানুষের অভাব অভিযোগগুলি মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি তিনি বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের হয়ে গণদেবতাদের নিকট ভোট ভিক্ষা করেন। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে বিধায়ক আশিস কুমার সাহা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের যে অগ্রগতি হয়েছে তার ধারাকে অব্যাহত রাখতে শক্তিশালী সরকার গঠনের জন্য রাজ্যের 2টি আসনে বিজেপি প্রার্থীদ্বয়কে জয়ী করার লক্ষ্যে মানুষের দ্বারে দ্বারে যাওয়া। তিনি আরও জানান, বাড়ি বাড়ি প্রচারে ব্যাপক সাড়া মিলছে। আগামী 11 এপ্রিল আমাদের ত্রিপুরার পশ্চিম লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীমতী প্রতিমা ভৌমিকের জয়কে সুনিশ্চিত করতে এবং রাজ্য থেকে সাংসদ নির্বাচিত করে আমাদের দিল্লিতে প্রেরণ করার লক্ষ্যে এই টাউন বর্দোয়ালি মণ্ডলের 16 নং বুথে আজকে আমরা বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি। বিগত 5 বছর প্রায় অতিক্রান্ত হতে যাচ্ছে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের অগ্রগতি, বিকাশ এবং সমগ্র দেশের যে সংহতি, আমাদের সংস্কৃতি যেভাবে বিস্তার লাভ করেছে, দেশের গরিব অংশের মানুষ, সাধারণ মানুষ যেভাবে উন্নয়নের পথে আজকে এগিয়ে যাচ্ছে, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ভারতবর্ষের যে দেশপ্রেম মানুষের মধ্যে এই সরকার যেভাবে জাগরণ তৈরি করেছে এবং দেশের সুরক্ষায় আজকে নরেন্দ্র মোদীজির যে বলিষ্ঠ নেতৃত্ব, এটা প্রমাণিত সত্য যে আজকে জননিরাপত্তা, মানুষের আর্থসামাজিক উন্নয়ন, এটা একটা নতুন দিগন্তে আমরা আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটাকে আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আমরা চাই একটা শক্তিশালী সরকার, আমরা চাই একজন বলিষ্ঠ প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করতে ত্রিপুরা রাজ্য থেকে আমরা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিপুল ভোটে আমাদের ভারতীয় জনতা পার্টি প্রার্থীদ্বয়কে জয়ী করে আমরা দিল্লিতে প্রেরণ করার জন্য মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষকে আহ্বান রাখছি।
এবং প্রচণ্ড সাড়া পাচ্ছি। আমাদের বিশ্বাস যে ব্যাপক ব্যবধান রেখে আমাদের এই দুই প্রার্থী আগামী দিন দিল্লিতে তারা সংসদ হিসাবে নির্বাচিত হয়ে যাবে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজধানীর কংগ্রেস ভবনে 30টি বিধানসভা কেন্দ্রের দলীয় নেতাদের নিয়ে বৈঠক করলেন পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। এবারের ভোটে সুসংগঠিত কংগ্রেস একটি রাষ্ট্রীয় শক্তির মোকাবিলা করতে যাবতীয় প্রস্তুতি নিয়েছে বলে সংবাদ প্রতিনিধিকে জানিয়েছেন সুবল ভৌমিক। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার আগরতলার কংগ্রেস ভবনে পশ্চিম ত্রিপুরা আসনের 30টি বিধানসভা কেন্দ্রের দলীয় নেতাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে নির্বাচনী কাজ পরিচালনা, প্রচারের কৌশল নিয়ে আলোচনা হয়। দলের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী সুবল ভৌমিক জানান, ভোটে সুসংগঠিত কংগ্রেস একটি রাষ্ট্রীয় শক্তির মোকাবিলা করতে যাবতীয় প্রস্তুতি নিয়েছে। পশ্চিম ত্রিপুরা আসনের 30টি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস নেতাদের নিয়ে প্রথম বৈঠকে গণনা পর্যন্ত দলীয় কর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রার্থী সুবল ভৌমিক বলেন, সারা দেশের প্রেক্ষাপটে রাজ্যের ভোটের আলাদা গুরুত্ব রয়েছে। পরে ভোট পরিচালনার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়। আপনারা জানেন যে এবারে ভারতবর্ষের যে সাধারণ নির্বাচন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রাজ্য একটা আলাদা মাত্রা এবং গুরুত্ব পেয়েছে এবারে লোকসভা নির্বাচন। সাধারণত আমরা দেখেছি বিগত দিনে বিধানসভার পরে লোকসভা নির্বাচন সেইরকম গুরুত্ব পায় না, কিন্তু এবারের নির্বাচন সারা দেশের প্রেক্ষাপটে এবং রাজ্যের প্রেক্ষাপটে সম্পূর্ণ আলাদা নির্বাচন। আমরা এখানে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের যে 30টা বিধানসভা আছে তাদের নেতৃবৃন্দদের নিয়ে এবং রাজ্য নেতৃবৃন্দদের নিয়ে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচনের কাজ পরিচালনা করার যে স্ট্র্যাটেজি, এটা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। প্রচার এবং নির্বাচন কাউন্টিং পর্যন্ত কিভাবে পরিচালিত হবে তার সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে আমরা এ রাজ্যের মানুষকে একটা মেসেজ দিতে চাই যে সুসংগঠিত কংগ্রেস আমাদের যেভাবে একটা রাষ্ট্রীয় শক্তির সঙ্গে মুখোমুখি হয়ে সেটার সঙ্গে মোকাবেলা করতে গিয়ে যে ধরনের প্রস্তুতি প্রয়োজন, সেই প্রস্তুতি আমরা সম্পূর্ণভাবে নিয়েছি। আমাদের কার্যকর্তারা, আমাদের যারা নেতৃত্ব, সবাই অত্যন্ত গুরুত্ব দিয়ে এবারে নির্বাচনটা দেখছে। আমরা আজকে আমাদের নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রথম বৈঠক, এই বৈঠকের মাধ্যমে ভবিষ্যৎ রূপরেখা তৈরি করা হবে এবং এই রূপরেখাকে সামনে রেখে আমাদের নির্বাচনের কাজ আমরা করব। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার বিশালগড় বাজারে থাকা ইন্দিরা গান্ধীর মূর্তি ভেঙে যায় একটি দ্রুত গতিতে থাকা লরির ধাক্কায়। মদমত্ত লরি চালক প্রদীপ দেবনাথকে আটক করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক 11:30 নাগাদ NL01 N0175 নম্বরের একটি লরি বিশালগড় মধ্যবাজারে থাকা ইন্দিরা গান্ধী স্ট্যাচুতে সজোরে ধাক্কা মারে। বিকট আওয়াজে লোকজন ছুটে আসে। মদমত্ত লরি চালক প্রদীপ দেবনাথ দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য ইন্দিরা গান্ধীর মূর্তিটি ভেঙে পড়ে। পরে পুলিশ অভিশপ্ত গাড়ি সহ চালক প্রদীপ দেবনাথকে আটক করে থানায় নিয়ে যায়। জানা যায়, আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা। দোকানের সামনে আমি দোকান করতাম আইসি সেটা দিয়ে একটা গাড়ির 12 চাকা গাড়ি, একটা পাথর পূজায় গাড়ি, এটা যে রুটের মধ্যে ইন্দিরা গান্ধীর ছবিটা আছে যে মানে এটা ভাইঙ্গা সেটা উঠে গেছে এর মধ্যে একদম স্ট্রিট। কোন সময় হয়েছে ঘটনাটা দাঁড়ে? আমি আয়াস অনেকে জিজ্ঞাসা করছি ঘটনাটা কোন সময় হয়েছে, রাত্র 9টার পরে ঘটনাটা হয়েছে। রাত্রি 9টার পরে? রাত্র 9টার পরে। আচ্ছা, তো গাড়ির ড্রাইভার কি আটক হয়েছে নাকি পালিয়ে গেছে? এটা শুনছি। বিশালগড় থানা থেকে কতটুকু দূর হইব ঘটনাটা? বিশালগড় থানা থেকে প্রায় 150 দূরে। বিশালগড় থানা থেকে
ঘটনাস্থল পর্যন্ত 150 হাত দূরে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সিপিআইএম এর নির্বাচনী বাজার সভা থেকে ফেরার পথে আক্রান্ত নেতা কর্মী সহ মারুতি গাড়ি। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা এ কাজ হয়েছে বলে মন্তব্য বাম সাংসদ প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের। পুলিশ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে বলে অভিমত সিপিআইএম নেতৃত্বদের। ঘটনা উদয়পুর মহকুমার দাতারাম বাজারে। সিপিআইএম এর নির্বাচনী বাজার সভা থেকে আসার পথে আক্রান্ত হয় সিপিআইএম নেতাকর্মীরা। ইটের আঘাতে আহত 3 জন কর্মী এবং ভেঙে দেওয়া হয় একটি মারুতি গাড়ির কাঁচ। ঘটনা বুধবার বিকেল 5টা নাগাদ উদয়পুর মহকুমার অন্তর্গত দাতারাম বাজারে। সন্ধ্যায় উদয়পুরের সিপিআইএম দলীয় অফিস কার্যালয়ে তড়িঘড়ি ডাকা এক সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার কথা জানান দলের প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। তিনি জানান, দাতারাম বাজার থেকে সভা শেষ করে ফেরার পথে বিজেপি দলের কতিপয় দুষ্কৃতী এই হামলা চালায়। এ ধরনের আক্রমণ গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত বলে মনে করেন শঙ্করবাবু। তিনি ঢিলেঢালা পুলিশি ব্যবস্থাকে দায়ী করেছেন। এই বাজার সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব মাধব সাহা, রতন ভৌমিক, মানিক বিশ্বাস সহ অন্যান্যরা। সকালে বাগমা এলাকা থেকে আমাদের প্রচারের কাজ শুরু করি, তারপর 18 গোলা কিল্লা হয়ে আমরা সর্বশেষ যখন দাতারামে এসে পৌঁছাই, সেই সময়ে আমরা অল্প সময়ের সভা সংগঠিত করি। সভা সংগঠিত করে যখন আমরা ফিরে আসব, এই অবস্থায় হঠাৎ করে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম স্লোগান দিয়ে কিছু সংখ্যক ছেলে তারা অগ্রসর হয়ে আসে এবং মারমুখী ভূমিকা তারা অবলম্বন করে। আমরা কয়েকটা সেকেন্ড আমরা দাঁড়াই, তারপরও তারা তাদের মারমুখী ভূমিকা থেকে বিরত হয়নি। যে তারা উদ্দেশ্যমূলকভাবেই এখানে গোলমাল সৃষ্টি করার জন্য এসছে। আমরা ধীরে ধীরে গাড়ির দিকে অগ্রসর হচ্ছি, সেই সময়ে তারা অনবরত গালাগাল দিতে শুরু করে আমাদের সকলকে। যারা ছিলেন আমাদের নেতৃত্ব সকলে গালাগাল দিতে শুরু করে এবং হাতে ঢিল, লাঠি সেগুলো দিয়ে এগুলো ছুটতে শুরু করে। তার ফলে আমাদের প্রচারের যে গাড়ি ছিল, যে গাড়িতে মাইক আমাদের বাঁধা ছিল, সেই গাড়ির পেছনের কাজ পুরোপুরি ভেঙে চৌচির হয়ে গেছে। সামনের কাজ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কাজ বদলানো ছাড়া গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে যাবে, তাহলে ঘটনা ঘটতো না। আমরা নির্বাচন কমিশনের কাছে এই যে গাড়ি ভাঙচুর করেছে সেটার ছবি আমরা পাঠিয়েছি, একটা ছবি পাঠিয়েছি। আপনাদের এখানে কথা বলতে হবে বলে সবগুলো আমরা পাঠাইনি এখনো পর্যন্ত, বাকিগুলো পাঠাবো এবং আমাদের রিটার্নিং অফিসারের কাছেও আমরা পাঠাবো, নির্বাচন কমিশনের কাছে দিল্লিতে, সেখানে আমরা পাঠাবো। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ভোটের বৈতরণী পার হতে মা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে গেলেন কংগ্রেস মনোনীত প্রার্থী সুবল ভৌমিক। সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিজেপি এবং সিপিআইএম কে কটাক্ষ করতে ভুলে যাননি শ্রী ভৌমিক। খোলস ত্যাগ করা সর্পজাতির এক বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া, কিন্তু খোলস ত্যাগ করাটা আজকাল সর্বশ্রেষ্ঠ জীব মানুষের মধ্যেও পরিলক্ষিত হচ্ছে। বিজেপি দলে থাকা অবস্থায় যোগ্য সম্মান না পেয়ে এমনকি লোকসভা আসনে বিজেপির হয়ে প্রার্থী হতে পারবেন না বলে আজ পেতেই তড়িঘড়ি স্বমহিমায় কংগ্রেসে ফিরে এলেন সুবল ভৌমিক। শুধু ফেরা নয়, প্রার্থী করে দিয়েছে কংগ্রেস। তাই মা ত্রিপুরেশ্বরী মন্দিরে ভোটের বৈতরণী পার হতে আশীর্বাদ নিতে উদয়পুরে ছুটে গেলেন সুবল ভৌমিক। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি এবং সিপিআইএম কে কড়া ভাষায় সমালোচনা করতে কোনো কার্পণ্যতা করেননি তিনি। কিছুদিন আগেও যাকে পদ্মফুলের প্রতীক হয়ে মাঠঘাট গরম করতে দেখা গিয়েছিল, বছর ঘুরতেই এহেন আকাশ পাতাল পরিবর্তনে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে গুঞ্জন উঠেছে। 37 লক্ষ ত্রিপুরাবাসী ওনাকে কতটুকু ভরসা করতে পারবে তা সহজেই অনুমেয়। এই নির্বাচন সম্পূর্ণ ব্যতিক্রম নির্বাচন, সারা দেশের সাধারণ নির্বাচন, পাশাপাশি আমাদের রাজ্য এই নির্বাচন একটা আলাদা গুরুত্ব পেয়েছে। কারণ দীর্ঘ 25 বছরের এক নাগারে শাসনের অবসানের পর নতুন সরকার ক্ষমতা এসেছিল। মানুষ ভেবেছিল যে 25 বছর যে অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনা এবং দলতন্ত্রের শিকার হয়েছিল তার থেকে মুক্তি পাবে। কিন্তু যে সরকারটা এসেছে, এটা কমিউনিস্ট পার্টি যেখানে ছেড়ে গেছে সেখান থেকে ওরা শুরু করেছে। কারণ এই সরকার
পরিবর্তন হয়েছে, ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা বিশ্বাস করে না। পরিবর্তন হয়েছে এই রাজ্যে একমাত্র মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে। আগে একজন মুখ্যমন্ত্রী ছিল, এখন আরেকজন মুখ্যমন্ত্রী হয়েছে। যদি পরিবর্তন হতো তাহলে এই রাজ্যে এই সমস্ত প্রশাসনে যারা বসে আছে, সমস্ত আমলাগুলো, বিশেষ করে এই যে মুখ্যমন্ত্রীর পূর্বেকার মুখ্যমন্ত্রী যিনি পরিচালনা করতেন মেলার মাঠ থেকে, ওএসডি, উনি আবার এই মুখ্যমন্ত্রী ওএসডি হয়ে বসে আছেন। কমিউনিস্ট পার্টির সেই 40টা কর্পোরেশন বোর্ডের মধ্যে মাত্র 10খানাতে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাছের এমন নিকটের যারা তাদেরকে বসিয়েছেন। আরও 30খানা বোর্ড এবং কর্পোরেশন আছে, প্রায় 1 বছরের উপর হলো সেই সিপিএমের ওরাই চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন হয়ে বসে আছে। সরকার পরিবর্তন হলে তারাও তো পরিবর্তন হতো, কিন্তু তাদের পরিবর্তন হয়নি। তারা বহাল তবিয়তে এই সমস্ত কর্পোরেশন এবং বোর্ডগুলিতে চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন পদগুলো আলোকিত করে বসে আছে। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।